আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নাটক, আফ্রিকান কেনিয়ান নাটক, যার নাম হলো আই উইল ম্যারি হোয়েন আই ওয়ান্ট। আই উইল ম্যারি হোয়েন আই ওয়ান্ট। আমি বিয়ে করব যখন আমি চাইব। এই আফ্রিকান ল্যাঙ্গুয়েজে এর নাম হলো নেগাহিকা নাদিনেদা। এই নাটকটি লিখেছেন গুগি ওয়া থিঙ্গো এবং তার ওয়াইফ গুগি ওয়া মিরি। তাহলে নাটক আই উইল ম্যারি হোয়েন আই ওয়ান্ট। বন্ধুরা, আগের ভিডিওতে বলেছি আমার চোখে একটু ডিস্টার্ব আছে, একটু নয় বেশি ডিস্টার্ব, খুব অসুবিধা হয়। তাই যতটা সম্ভব আমি এই বিষয়ে বলবো। তোমাদের অসুবিধা হবেই, নিজ গুণে বিষয়টাকে হালকা করে নিও। যাই হোক, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় নাটক আই উইল ম্যারি হোয়েন আই ওয়ান্ট। বিষয়টা হলো, টাইটেলটি কেমন? আমি বিয়ে করব যখন আমি চাই বা ইচ্ছা করব। মনে হয় বিষয়টা একেবারেই পার্সোনাল বিষয়, কিন্তু এর মধ্যে সার্বিক একটা কথাও রয়েছে। অর্থাৎ কেনিয়াতে সেই সময় যে সামাজিক অবস্থা ছিল, স্বাভাবিকভাবে এটা তথাকথিত দলিত শ্রেণীর মানুষের বিষয় নিয়ে লেখা। এখানে তাদের সামাজিক কাজকর্মে বা ব্যক্তিগত জীবনে একটা বড় প্রভাব পড়েছিল এই পোস্ট কলোনিয়াল টাইমে। সেই জন্য যেন বলা হয়েছে যে আই উইল ম্যারি হোয়েন আই ওয়ান্ট, এটা অতটা স্বাধীন বিষয় নয়। অনেক প্রবলেম ছিল সামাজিক অবস্থায়। অর্থাৎ এখানে যে স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, তার সমস্যা ছিল। আর এই পোস্ট কলোনিয়াল পিরিয়ডে সেখানে দুটো শ্রেণী তৈরি হয়ে যায় সমাজে। এক শ্রেণীর ধ্যান ধারণা মডার্নিটি, আর আরেক শ্রেণী সেই ট্রেডিশনাল পরম্পরা বিষয়। অর্থাৎ এখানে ট্রেডিশনাল অ্যান্ড মডার্নিটি, এই আইডিওলজির মধ্যে একটা সমস্যা হয়েছিল। সেই জন্য ব্যক্তিগত যার যা ইচ্ছা তখন সে করবে, এটা প্রত্যাশাই ছিল, কিন্তু সম্ভব ছিল না। এই কনফ্লিক্ট, এই দ্বন্দ্বের মধ্যে এই নাটক অর্থাৎ একটা সামাজিক চিত্ররূপ এখানে রয়েছে। সেই জন্য এই নাটকটিকে কন্ট্রোভার্সিয়াল প্লে বলা হয়, বিতর্কিত নাটক। আর এটা কভার্স করেছে পোস্ট কলোনিয়াল থিম এখানে রয়েছে। তাহলে পোস্ট কলোনিয়াল পিপলদের, অর্থাৎ ক্লাস, তাদের স্ট্রাগল, পোভার্টি, তাদের দারিদ্রতা, জেন্ডার ইস্যু, কালচার, রিলিজিয়ন, সব কিছুই এই নাটকটার মধ্যে ঘিরে রয়েছে। তাহলে আই উইল ম্যারি হোয়েন আই ওয়ান্ট, এটা লিখেছেন
গুগি ওয়া থিঙ্গু এবং তার ওয়াইফ গুগি ওয়া মিরি। এই নাটকটি স্বাভাবিকভাবেই সোশিও পলিটিক্যাল, এই পোস্ট কলোনিয়াল কেনিয়াতে যে সোশিও পলিটিক্যাল অর্থাৎ আর্থিক রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলা হয়েছে। নাটকটি লেখা হয়েছে 1977-এ। তাহলে এখানে কলোনিয়ালিজমের একটা বিষয় তো রয়েছেই, এখানে পোভার্টি, দারিদ্রতা বিষয় রয়েছে, আর ট্রেডিশনাল আফ্রিকান লাইফ, কেনিয়া আফ্রিকার একটা পার্ট, আফ্রিকান লাইফ, তার পরম্পরা, তার হেরিটেজ, তার কালচার, এইসব বিষয় রয়েছে। যাই হোক, এখানে মূলত আমরা দেখব একটা ম্যারেজ বিষয়, বিবাহ বিষয় এবং সামাজিক যে একটা এক্সপেকটেশন, সোশ্যাল এক্সপেকটেশন, সামাজিক প্রত্যাশা অ্যান্ড ম্যারেজ, তাকে ঘিরেই কিন্তু নাটকটা তৈরি হয়েছে এবং একে ঘিরেই রিলিজিয়ান, পভার্টি, কাস্টম, ইকোনমি, পলিটিক্যাল বিষয় এবং কলোনিয়ালিজমের যে প্রভাব, সেই জিনিসগুলো রয়েছে। দ্য প্লে ইজ সেট ইন কেনিয়া, কেনিয়াতে বলা হলো। এবার ডিউরিং দ্য লেট 1970s, সেই সময়কার প্রেক্ষাপটে কেনিয়াতে এই প্রেক্ষাপট রাখা হয়েছে নাটকে। এখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক একটা অস্থিরতার বিষয় তো রয়েছে, ইকোনমিক হার্ডশিপ, অর্থনৈতিক একটা সমস্যা, সেসবও তুলে ধরা হয়েছে। অর্থাৎ তখন এই কেনিয়া, এই কান্ট্রি, আফ্রিকান এই কান্ট্রি প্রবলেমের মধ্যে ছিল মূলত কলোনিয়ালিজম। সেই জন্য কলোনিয়ালিজমে যে সমস্যাগুলো স্বাভাবিকভাবে হয়, কলোনাইজাররা যেভাবে সাধারণ মানুষকে বা তাদের জীবনযাত্রায় এফেক্ট করে, সেটা হয়েছে। এবং এই কলোনাইজেশনের দ্বারা তাদের এক শ্রেণীর মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে, আবার এক শ্রেণীর মানুষ তার চ্যালেঞ্জ নিয়েছে। অর্থাৎ কিনা আবার এখানে ইন্ডিপেন্ডেন্স, একটা স্বাধীনতা পাওয়া যাবে, তার একটা প্রভাব চলছিল। সেই জন্য সামগ্রিকভাবে একটা জটিল সময়ে, পোস্ট কলোনিয়াল পিরিয়ডে এবং তার প্রেক্ষাপটে নাটকটি লেখা। এখানে বলা হয়েছে যে একটা ব্যাকড্রপ, একটা পটভূমি নেওয়া হয়েছে কোন ইস্যুর উপরে? দ্য ইস্যু অফ ক্লাস, কালচার অ্যান্ড আইডেন্টিটি, এই বিষয়গুলো রয়েছে। প্রথম দিকে আমরা দেখব যে কলোনাইজাররা আসার পর কেনিয়াতে স্বাভাবিকভাবে জনজীবনে একটা চেঞ্জ তো আসে এক শ্রেণী মানুষের মনে। দ্য প্লে বিগিনস উইথ দ্য প্রোটাগনিস্ট জুম্বা। জুম্বা বলে এক ভদ্রলোক, কৃষক বাবা আর কি, জুম্বা, দরিদ্র, স্ট্রাগলিং ফার্মার তিনি, লিভিং উইথ হিজ ফ্যামিলি। স্বাভাবিক এই বাবা জুম্বা, তিনি সাধারণ একজন কৃষক, তার ফ্যামিলি নিয়ে থাকে রুরাল কেনিয়ান ভিলেজে। আর এই জুমার, অর্থাৎ ফাদার জুমার এক ডটার ছিল, তার নাম
ওয়াঙ্গেসি। ওয়াঙ্গেসি হলো ডটার। সে কিন্তু নম্র, ভদ্র, সুন্দরী, যথেষ্ট বিনয়ী। তাহলে দরিদ্র বাবা জুম্মা, তার মেয়ে হলো ওয়াঙ্গেসি। এই ওয়াঙ্গেসি হলো সেন্ট্রাল ক্যারেক্টার এই নাটকের। তার বিয়ে বিষয় নিয়েই কথা, ইমপেন্ডিং ম্যারেজ, সেইটাই ফোকাস করা হয়েছে এই নাটকের মধ্যে। এখানে ফ্যামিলির যে ট্রেডিশন বা ট্রেডিশনাল যে ভ্যালুজ, সেই দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফ্যামিলিতে স্বাভাবিকভাবে ইকোনমিক একটা প্রেশার তো ছিলই, স্বাভাবিকভাবে আর্থিক একটা প্রেশার ছিল, দরিদ্র তারা। সেই সময়ে আবার পোস্ট কলোনিয়ালের সময় একটা সোশ্যাল চেঞ্জ চাই, স্বাধীনতার একটা বিষয় রয়েছে, ডিমান্ড রয়েছে। এরকম একটা অস্থির মেন্টালিটির মানসিকতা, সামাজিক পরিস্থিতির সময় এই নাটকটি লেখা। এবার ওয়াঙ্গেসি যার সাথে বিয়ে হবে, ওয়াঙ্গেসি যে সুইটার, তার নাম হলো গিয়াকাম্বা। এই গিয়াকাম্বা স্বাভাবিকভাবে ইয়াং, যথেষ্ট ওয়েলদি, কিন্তু অর্থকরী রয়েছে, ক্যাপিটালিস্ট। অর্থাৎ এই ওয়াঙ্গেসির যে সুইটার, যার সাথে বিয়ে হবে গিয়াকাম্বা, এই গিয়াকাম্বা ক্যাপিটালিস্ট শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। অর্থকরী রয়েছে, পলিটিক্যাল রিলেশন রয়েছে, অর্থাৎ কলোনাইজার যারা, তাদের সাথে একটা, তাদের কালচারকে সে ভালোবাসে, এরকম একটা বিষয় রয়েছে। আর উল্টো দিকে আমাদের যে মেয়েটি ওয়াঙ্গেসি, স্বাভাবিকভাবেই গরিব ঘরের, গরিব বাবার সন্তান, তার চিন্তাভাবনাটা ট্র্যাডিশনাল। তাহলে ওয়াঙ্গেসি সে ট্র্যাডিশনাল ভ্যালুকে গুরুত্ব দেয়, কিন্তু যার সাথে বিয়ে হবে গিয়াকাম্বা, সে আবার ক্যাপিটালিস্ট, অর্থবান মানুষ, এখানকার পলিটিক্যাল বিষয়ে রয়েছে তার, বা তার আর্থিক দম্ভ ইত্যাদি রয়েছে। মডার্নিটিকে সে পছন্দ করছে, পুরনো জিনিসকে করছে না। দুইটা বিপরীত জিনিস, দুইটা বিপরীত মনের মানুষ একসঙ্গে হবে, তাদের বিয়ে হবে, এটাই চলছে। এই নিয়ে টেনশন দুই ফ্যামিলির মধ্যে চলছে। অর্থাৎ ওয়াঙ্গেসি ফ্যামিলি, সে তো পরম্পরা ছেড়ে কি করে এই ছেলে গিয়াকাম্বা তার ফ্যামিলিতে, অর্থাৎ ওল্ড যে ট্র্যাডিশন আর একটা মডার্ন ট্র্যাডিশনের দুইটা ফ্যামিলির, আর একটা ফ্যামিলি সচ্ছল, ছেলেদের ফ্যামিলিটা সচ্ছল, মেয়েদের ফ্যামিলি দরিদ্র, তো সেইভাবে কি করে অ্যাডজাস্ট হবে, এটাই ছিল কেনিয়ার তখন পরিস্থিতি। তাহলে এখানে একটা ক্যাপিটালিস্ট ইকোনমির ইনভলভমেন্ট রয়েছে, এটা দেখানো হয়েছে। কন্ট্রাস্ট রয়েছে, অর্থাৎ জুম্বা, ফাদার জুম্বার যে পভার্টি, তার সঙ্গে কিন্তু একটা কন্ট্রাস্ট রয়েছে। ওই যে যার সাথে বিয়ে হবে ওয়াঙ্গেসির, গিয়াকাম্বা, তার আর্থিকভাবে একটা, এখানে সামাজিকভাবে অর্থাৎ আর্থিকভাবে দেখা গেছে যে একটা তফাৎ দেখা গেছে এই পোস্ট কলোনিয়াল সময়ে। একটা শ্রেণী, একটা বৃহৎ শ্রেণী, দরিদ্র দরিদ্র দরিদ্র, তারা পরম্পরা নিয়ে রয়েছে। কিন্তু আরেকটা শ্রেণী, নতুন শ্রেণী, যারা কলোনাইজড হলেও কেনিয়ার, তারা কলোনাইজার যারা, তাদের সাথে যেন মিল দিয়েছে এবং তাদের মেন্টালিটি, মানসিকতা এরকম হয়েছে। তাহলে এখানে ট্রেডিশনাল ভ্যালুস এবং তাদের যে সোশিও ইকোনমিক রিয়েলিটিস তুলে ধরা হয়েছে। তাহলে এখানে দ্বিতীয় ক্যারেক্টার পাওয়া যাবে মিসেস নেজারি। কে এই মিসেস নেজারি? সে আবার ওয়েলদি,
যথেষ্ট অর্থবান, মডার্ন উইমেন, একজন মডার্ন নারী হলো এই নিজেরই, ওই ছেলে পক্ষের। তার স্বাভাবিক চিন্তাভাবনা মডার্নিটি নিয়ে, ট্রেডিশনাল এই বিষয় তার অতটা পছন্দ নয়। অর্থাৎ এই যে মেয়েটি ফাদার জুম্বা পরিবারের, এই মেয়েটিকে নিয়ে তার একটু অনেক প্রবলেম রয়েছে সোশ্যালি। কার? মিসেস নিজারি, একটা কনফ্লিক্ট রয়েছে। যাই হোক, এই মিসেস নিজারি রিপ্রেজেন্টস করছে দ্য নিউ সোশ্যাল অর্ডার, নতুন যে মডার্নিটি চাই সেটা। আর এখানে ম্যাটেরিয়াল ওয়েলথ, অর্থ, এইসব বিষয়ের ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ট্রেডিশনাল যে কাস্টমস স্বাভাবিকভাবে গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ জুম্বা ফ্যামিলির যে পরম্পরা, সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, তাদের যে আর্থিক অসচ্ছলতা, এইসবের সাথে একটা তফাৎ দেখিয়েছে এই মিসেস নিজারি। যাই হোক, নাটকের থার্ড অ্যাক্টে এসে আমরা দেখব যে কনফ্লিক্ট, দ্বন্দ্বটা তৈরি হলো, একটা টেনশন তৈরি হলো। এই যে মেয়েটির বিয়ে হবে ওয়েঙ্গেসি, তার যে ওয়েঙ্গেসির ম্যারেজ কার সাথে? গিকাম্বার সাথে। তাহলে তাদের তো দুইজনের মধ্যে আবার দ্বন্দ্ব তৈরি হয়ে গেল যে ওয়াঙ্গাসি যে মেয়েটি, তার মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব হয়ে গেল। কি? যে আমি তো এই সমাজের আর্থিকভাবে এই অবস্থা, বাবার এই অবস্থা, স্বাভাবিক কেনিয়ার মানুষের যেমন অবস্থা, সেখানে একটা ধনী পরিবারের ছেলে গিয়াগাম্বা, তার সাথে কি করে সম্পর্ক হবে, অর্থাৎ সমাজের দুইটা পার্টের সাথে কিভাবে অ্যাডজাস্ট হবে, এটা কঠিনভাবে দেখানো হয়েছে। এই ওয়াঙ্গেসি ফ্যামিলিতে শুধু যে অর্থের প্রবলেম তাই নয়, এখানকার কালচার, তাদের ভ্যালুস, তাদের চিন্তাভাবনা, আর্থিক অবস্থা তো রয়েছে, তাদের রিচুয়ালস, তাদের মনন চিন্তন, সব কিছুই একদম মাটির কাছে। আর গিয়াগাম্বা সে নতুন ক্যাপিটালিস্ট হয়েছে, অর্থনৈতিক মডার্নিটিকে পছন্দ করে, তার চিন্তাভাবনা অন্যরকম হয়ে গেছে। সেই জন্য এই ওয়াঙ্গেসি মেয়েটি খুব চিন্তা করে, তার দ্বন্দ্ব, মানসিকভাবে সে যেন ডিসাইড করতে পারছে না কি করবে। এরকম একটা সোশিও ইকোনমিক পরিস্থিতিতে এই বিয়ের ব্যাপার, এই দুই ফ্যামিলির মধ্যে বা তাদের মধ্যে একটা চিন্তা যে ফিউচারটা কী আছে, অর্থাৎ ট্র্যাডিশনাল যে প্র্যাকটিসেস রয়েছে এই ম্যারেজের বিষয়ে, ডাউরির বিষয়ে, হ্যাঁ, এখানে অনেক অব্লিগেশনস, অনেক বাধা, অনেক দ্বন্দ্ব, অনেক ক্ল্যাশ, এই সমস্ত রয়েছে। আর স্বাভাবিকভাবেই বলা হলো গিয়াগাম্বার যে মডার্নিটি, মডার্ন থিঙ্কিং, তার অর্থ বিভিন্ন সময় তাকেও লক্ষ্য করা গেছে যে যাকে সে বিয়ে করবে বা যে ফ্যামিলির সাথে সে আত্মীয়তা করতে যাচ্ছে, সেখানেও তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে। যাই হোক, এইভাবে চলছে। ওয়েডিং প্রিপারেশন চলছে, ওয়েডিং প্রিপারেশন গোয়িং অন। এবার এইভাবেই নাটকটা প্রোগ্রেস হচ্ছে। তাহলে দুটো বিষয় নিয়ে, একটা হলো মডার্ন ভ্যালুজ আর একটা হলো ওল্ড ট্র্যাডিশনাল ভ্যালুজ, যেটা কাস্টম, তার সাথে দ্বন্দ্ব। এই ওয়াঙ্গেসি সে একজন ডিউটিফুল ডটার, কর্তব্যপরায়ণ, গরিবের ঘরের মেয়ে, সে বোঝে, চিন্তা করে, ইত্যাদি, সব ঠিকই আছে। ট্রেডিশনাল বিষয়, পরম্পরার বিষয় সে পছন্দ করে। তার যে বিয়ের যে নিয়মকানুন, রিচুয়ালস বলবো বা প্র্যাকটিসেসগুলো বলবো, সেগুলো ওই ওল্ড ভ্যালুস তার উপর হবে, এরকমই কিন্তু তার চিন্তা ভাবনা। এই নিয়ে একটা কনফ্লিক্ট তার মনে কাজ করতে থাকে।
একটা স্ট্রাগল তৈরি হতে থাকে। অর্থাৎ কি না, কালচারাল যে হেরিটেজ বিষয়টা, এটা নিয়ে সে খুব ভাবিত হয়। আর অন্যদিকে মডার্নিটিকে এখন তার ধরতে হবে সেইভাবেও, অর্থাৎ একটা ওল্ড বিষয় একটা মডার্ন বিষয় নিয়ে তার মধ্যে ভয়ঙ্কর একটা কমপ্লেক্সিটি তৈরি হয়, একটা প্রেশার তৈরি হয়। তো যাই হোক, পার্সোনাল বিষয়টাই দেখানো হয়েছে, কিন্তু এটা সামাজিক একটা চিত্ররূপ রয়েছে। আর স্বাভাবিকভাবে এই মেয়েটি ট্রেডিশনাল ভ্যালুজ তাকেই মূল্য দেয়, তার মনন তার চিন্তন সব কিছুই ওল্ড বিষয়ের উপর, সেই জন্য ভয়ঙ্কর রকম একটা কনফ্লিক্ট তৈরি হয়। অ্যাক্ট 3-তে আমরা দেখব যে এখানে যে উইডিং সেরিমনি, তো সেটা তো প্রিপারেশন চলছে। ট্রেডিশনাল যে রিচুয়ালসগুলো, ছোট ছোট যে বিয়ের যে কাজগুলো, সেই কালচারগুলো, সেগুলোর মধ্যে এফেক্ট করছে। অর্থাৎ ধর্মীয় বিষয়টা, রিলিজিয়ান বিষয়টাও এফেক্ট করছে। অর্থাৎ মডার্ন সাইড থেকে, ছেলে পক্ষ থেকে তারা এইসব বিষয়গুলোকে একেবারে তুচ্ছ নেগলেক্ট করছে, কিন্তু মেয়ে পক্ষ এবং মেয়ে সেই সব ছোট যেটা বলছে ছেলে পক্ষ, সেটাকে এত গুরুত্ব এত পবিত্রতার সঙ্গে দেখে, সেজন্য বৃহৎ একটা সমস্যা শুরু হয়ে গেল। এবার ফাদার জুম্বা, সে স্বাভাবিকভাবে নিজেকে মানিয়ে নিতে পারছে না, তার মধ্যেও দ্বন্দ্ব। এদিকে মেয়ের ইচ্ছা যে বিয়ে করবে সে একটা বড় ঘরে এইভাবে, কিন্তু সে তার এত দিনের যে ট্রেডিশনাল বিষয় সেটা থেকে দূরে এসে মডার্নিটির নামে মেনে নিতে পারছে না। আর পোস্ট কলোনিয়াল পিরিয়ডে কলোনাইজাররা তারা মডার্নিটিটাকে যেভাবে দেখিয়েছে, সেটা একটা সাংঘাতিক যন্ত্রণাদায়ক বিষয় হয়েছে এই বৃদ্ধ জুম্মা বা ফাদার জুম্বার কাছে। অর্থাৎ তিনি পারছেন না ট্রেডিশনাল ভ্যালুজকে বাদ দিতে, কিন্তু পারছেন না আবার একদিকে তার মেয়ের যে ইচ্ছা, মডার্ন ছেলে ক্যাপিটালিস্ট বা তাদের সঙ্গে রিলেশন করবে, সেটাকেও বাদ দিতে পারছে না। এইভাবে বাবা জুম্বা, তারও যথেষ্ট দ্বন্দ্ব। মেয়ে ওয়াঙ্গাসি, তার মনেও দ্বন্দ্ব। আবার যে বিয়ে করবে ছেলেটি, তার মনেও দ্বন্দ্ব। তার মানে কি দেখাতে চেয়েছেন প্লেরাইট? যেখানে সার্বিকভাবে সোশিও কালচারাল দিক থেকে, সেটা সোশিও ইকোনমিক হোক, সার্বিকভাবে এখানে সিম্বলাইজিং করা হয়েছে সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন। সামাজিক বিষয়টা টুকরা টুকরা হয়ে গেছে ইন কেনিয়াতে। যাই হোক, নাটকের শেষে আমরা দেখব যে এই পরম্পরা বিষয়টা ওল্ড ভ্যালুজের উপর চাপ প্রয়োগ করেছে মডার্নাইজেশন, ক্যাপিটালিস্ট ইনফ্লুয়েন্স। একদম যেন শ্বাস নিতে পারছে না এই ওল্ড ভ্যালুস, যেন মূল্যহীন হয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু জুম্বার ফ্যামিলি সেটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অর্থাৎ সোশ্যাল যে স্ট্রাকচারটা, এটা কিন্তু ভেঙে যাচ্ছে, সামাজিকভাবে খুব অসুবিধা হচ্ছে। তো কালচারাল প্র্যাকটিস যেটা হবে এবং ট্র্যাডিশনাল যে বিষয় যেভাবে হবে বিয়েতে, তার উপর ওই মডার্নিটি গিয়ে চেপে বসেছে। এইভাবেই আমরা থিম লক্ষ্য করে দেখব, ট্রেডিশন ভার্সেস মডার্নিটি এই নাটকে রয়েছে। ট্রেডিশন ভার্সেস মডার্নিটি, পরম্পরা বনাম আধুনিকতা, এটা সেন্ট্রাল থিম হিসাবে দেওয়া হয়েছে। আর এই নিয়েই ক্ল্যাশ রয়েছে, কনফ্লিক্ট রয়েছে ট্রেডিশনাল আফ্রিকান ভ্যালুজের সাথে মডার্নিটি বা মডার্ন ক্যাপিটালিজমের একটা তফাৎ এখানে রয়েছে, স্ট্রাগল রয়েছে।
সোশ্যাল কনফ্লিক্ট তৈরি হয়েছে কেনিয়াতে। কেনিয়ার মানুষকে সময়টা পোস্ট কলোনিয়াল এরা। নেক্সট পয়েন্ট আমরা পেয়ে যাব সোশিও ইকোনমিক ব্যাপার। স্বাভাবিক বলাই হলো, দুটো দিক হয়ে যাচ্ছে, এখানে সোশিও ইকোনমিক ব্যাপার রয়েছে। এখানে যে গিয়াকম্বা, তার যে মেন্টালিটি, তার যে অ্যাডভান্সমেন্ট, তার যে পরিস্থিতি, তার যে ক্যাপিটালিজম চিন্তাভাবনা, মডার্নিটি, অন্যদিকে মেয়েটার যে প্রবলেম, সেসব নিয়ে তো লেখা রয়েছে। সোশিও ইকোনমিক কনফ্লিক্ট রয়েছে। নেক্সট পয়েন্ট কালচারাল ইরোজন, যেটা পুরনো কালচার সেটা যেন ভেঙে গেল এই মডার্ন চিন্তাভাবনার দরুন। যাই হোক, আর এটা ক্যাপিটালিজমটা এসেছে কোনভাবে, কোন চিন্তায়? মডার্নিটিটা এই কলোনাইজারদের পথ ধরে এসেছে। যাই হোক, তাহলে এখানে মডার্ন প্রেশার বৃহৎভাবেই চলছে। ট্রেডিশনাল কথা তো বলাই হলো, স্ট্রাগল চলছে। ইকোনমিক যে রিয়ালিটিসটা এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট পয়েন্ট হলো আইডেন্টিটি অ্যান্ড চেঞ্জ। আইডেন্টিটি বলতে বোঝাই যাচ্ছে, যেমন ওয়াংগেসি, যে মেয়েটা, তার যে চয়েস, তার যে চিন্তাভাবনা, তার থেকে সম্পূর্ণ আলাদা যে ছেলেটি গিয়াকম্বা তার। তাহলে এই দুটো জিনিসই কিন্তু সিম্বলাইজ করছে, বা যাদের যে আইডিওলজিক্যাল চেঞ্জ, এটা সমাজের চেঞ্জটাকে তুলে ধরা হয়েছে। ক্যাপিটালিজমের কথা তো বলাই হলো, যে মূলত এটা মডার্ন ক্যাপিটালিজমের একটা চিন্তা ভাবনার মধ্যে লেখা হয়েছে। এই নাটক লিখতে গিয়ে কিন্তু আমাদের প্লে রাইটার দুজনকে কিন্তু জেলবন্দি হতে হয়েছিল, যদিও পরবর্তী সময়ে তারা ছাড়া পেয়ে যান। তাহলে এখানে আমাদের একটা বিষয় ছিল পোস্ট কলোনিয়াল কেনিয়ার যে সামাজিক অবস্থা, সেখানে যে ক্যাপিটালিস্ট ইনফ্লুয়েন্স, এই সব বিষয়গুলো নিয়ে এই নাটক। তাহলে বন্ধুরা, যেহেতু আমার চোখটা খুব প্রবলেম, আমি ঠিক পাচ্ছি না এখন, এই যে দেখতেই যেন পাচ্ছি না, বুঝতেই পারছি না, এইভাবে কষ্ট করে বলাও যায় না। একটা আইডিয়া তোমাদেরকে দেওয়া হলো, চোখটা ভালো না হওয়া পর্যন্ত এইভাবেই আমাকে চলতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আই উইল ম্যারি হোয়েন আই ওয়ান্ট। একটা কেনিয়ান আফ্রিকান একটা নাটক, রিটেন বাই গোগি ওয়া থিঙ্গো অ্যান্ড হিজ ওয়াইফ গোগি ওয়া মিরি। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।